আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, 26 ব্যাচ, 2 ব্যাচকে বলছি। আজকে আমরা একটা ছোট্ট ডিসকাশন করব এবং এই ডিসকাশনের মূল বিষয়বস্তু হচ্ছে তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা মেডিব্লাস্ট 2.0-তে এক্সাম ব্যাচ রান করছি এবং এক্সাম ব্যাচে আমাদের অলমোস্ট উইকলি 1 এর পরে উইকলি 2 যাচ্ছে। তো এই সময়টাতে তোমরা সবাই ফিল করো যে তোমাদের আসলে একটা গাইডলাইন দরকার, একটা মোটিভেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা পার্সনকে দরকার, বা সামটাইমস মনে হচ্ছে যে জীবনটাকে কেমন কেমন যেন লাগতেছে, একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম ভরসার জায়গা হতে পারে। তো এই সকল জিনিস চিন্তা করে তোমাদের সাথে আজকে পরিচয় করে দেবো আমার এক স্টুডেন্টের। ও সেকেন্ড টাইমার এবং জামালপুর মেডিকেলে পড়ছে, আমাদের সাথে মেডিব্লাস্টে কাজ করে। এবং মেডিব্লাস্টে তোমরা যারা আছো, যারা পরীক্ষা দিচ্ছ এবং যারা এখনও যুক্ত হও না বা বাইরে থেকে তোমরা যারা দেখছো, ইউটিউবে দেখছো অথবা ফেসবুকে দেখছো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা টিম এফটি অর্থাৎ ফাহাদস টিউটোরিয়ালের মেডিব্লাস্ট গ্রুপে যতজন মেম্বার পরীক্ষা দিচ্ছে, আজকে উইকলি 2 শেষ করার পর আজকে রাত 10টায় ওদের সাথে আমার একটা জুম সেশন আছে অথবা গুগল মিট সেশন আছে, আমি কথা বলবো। তো ওদের সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে যে স্টুডেন্টের একটা সিনিয়র আপু অথবা ভাই যারা এই রাস্তাটা পার হয়েছে, অর্থাৎ মেডিকেল জার্নিটা পার করেছে, ওর প্রি অ্যাডমিশন জার্নিটা পার করেছে, ওই সময়টাতে তার অভিজ্ঞতা কী ছিল এটা একটু জানার দরকার আছে এবং গাইডলাইনের দরকার আছে। সো ওয়েলকাম করছি আমাদের জেরিন তাসনিম, ফরিদপুর জামালপুর মেডিকেল কলেজ। প্লিজ বি উইথ মি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাভ এ সিট। আমরা ডিসকাশন করব, জেরিন তাসনিম আমাদের সাথে কাজ করছে মেডিব্লাস্টে। পরীক্ষার যে কোয়েশ্চেন কোয়ালিটি থেকে শুরু করে আমাদের যে রুটিন এবং আমাদের স্টুডেন্টদের ওয়েলফেয়ার বা এই মেডিকেল জার্নির পথটা যেন প্রপার হয়, কোনো মিস্টেক না হয়, ওই জায়গাটাতে। জেরিন তাসনিম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মেডিকেল লাইফ কেমন চলছে? জি স্যার, আলহামদুলিল্লাহ। পড়াশোনা, প্রেশার সবকিছু মিলায়ে ভালোই। এখন স্টুডেন্ট যে সবাই মেডিকেলে যেতে চায়, বা যারা তোমাদের মতো, বিশেষ করে মেয়েরা বায়োলজির প্রতি যাদের ইন্টারেস্টেড, যারা ইন্টারেস্ট বেশি, এরা মেডিকেলে যেতে চায়, মেডিকেলে পড়তে চায়, ডক্টর হতে চায়, সোশ্যাল রিকগনিশন বেশি, বাবা মা চায়। এই বিষয়গুলো তুমি কীরকম ফেস করেছো, বা তোমার কোনো রিগ্রেট ফিলিং আছে না বেটার ফিলিং আছে, কেমন মনে হচ্ছে? স্যার, যদি বলি তাহলে আসলে প্রথমত আমি বলবো যে কারো যদি খুব ইচ্ছা না থাকে নিজের, তাহলে তার মেডিকেলে আসা উচিত না। যদি নিজের ইচ্ছায় আসতে চায় তাহলে যেন সে মেডিকেলে আসে। কারণ প্রত্যেকটা দিন এক একটা যুদ্ধক্ষেত্রের মতো, প্রত্যেকটা পরীক্ষা একটা যুদ্ধ। এখানে প্রত্যেক দিনই পরীক্ষা থাকে। নিঃশ্বাস ফেলার আগে পরীক্ষা, যাকে বলি আমরা, যে নিঃশ্বাস ফেলার আগে পরীক্ষা শুরু হয়ে যায়, এরকম একটা ব্যাপার। এবং অত্যন্ত চাপ নেওয়ার মানসিকতা থাকতে হবে। আজকে যদি বলে যে তোমার আজকে এই সাবজেক্টের রিটেন, ওই সাবজেক্টের ভাইবা, তোমাকে 2টা পড়ে যাইতে হবে, 60% না থাকলে তুমি পরীক্ষা ফেল, 70% অ্যাটেন্ডেন্স না থাকলে তোমাকে আমরা পরীক্ষায় বসতে দিব না, তোমার সব পরীক্ষা ক্লিয়ার না হলে আমরা তোমাকে পরের পরীক্ষায় বসতে দিব না। সো এই সব কিছু অ্যাকসেপ্ট করার মেন্টালিটি যাদের মধ্যে আছে, শুধুমাত্র তারাই যেন মেডিকেলে আসে। শুধুমাত্র বাবা মা চায় বা সোশ্যাল রিকগনিশন, অনেক টাকা, এটা একটা স্ক্যাম। অনেক টাকা আসলে খুব সহজে হয় না। এই সব কিছুর জন্য না এসে নিজের ইচ্ছায় যদি কেউ আসতে চায় যে আমি সব চাপ নিতে পারবো, আমার টাকা পয়সা অনেক দেরিতে হবে, আমি টিচারের বকা খাবো, আমি ফেইল করব এবং আবার পরীক্ষা দিব, যতবার না পাস করতেছি, এই সব কিছু অ্যাকসেপ্ট যে করতে পারবে সে মেডিকেলে ওয়েলকাম। ফাইন ফাইন। তোমরা সচরাচর হচ্ছে পডকাস্টগুলোতে অথবা ডিসকাশনগুলোতে সবাইকে শোনো যে খুব মোটিভেশনাল স্পিচ দিতে। আমার মনে হয় আজকে একটা রিয়েল স্পিচ আসছে, যে আমরা মানে সব সময় যে জিনিসটার পজিটিভ দিক দেখতে হবে, পজিটিভ দিকটাই চিন্তা করতে হবে, বিষয়টা এমন না। আসলে যখন লাইফে রিয়েলিটি চেক আসে তখন যেন মানুষ ব্যাক এন্ডে না যায়। সো তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো এবং আমার এই ভিডিওটা দেখতেছো, তোমাদের আপু জেরিন তাসনিম আপু আমাদের সাথে কাজ করছে, এবং বিশেষ করে আমাদের বায়ো অর্কেস্ট্রা যে গ্রুপটাতে আমরা চেষ্টা করছি বায়োলজির প্রতি ভালোবাসা তৈরি করার জন্য, এবং যারা বায়োলজিকে ভালোবাসতে চায়, ভালোবাসে, এবং অ্যাকচুয়ালি নিজে থেকে মেডিকেলে পড়ে ভালো ডক্টর হয়ে পেশেন্টকে ট্রিট করে জীবনে হালাল ইনকাম করে জীবনটা চালাতে চায়।
সোশ্যাল রিকগনিশন অটোমেটিক আসেই। হ্যাঁ, একজন ডক্টর যদি ফ্যামিলিতে থাকে তাহলে বাবা মার বলে সুখ, তাই না? বাবা মা স্যার। বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে একজন ডক্টর আছে। কিন্তু এটার পেছনে যে এত কষ্ট, দৈনিক যে এত কষ্ট, টার্ম, পরীক্ষা, কুইজ, হ্যাঁ, কার্ড আইটেম, এই শব্দগুলোকে নিয়ে একজন মেডিকেল স্টুডেন্ট যে পরিমাণ প্রেশার ফিল করে, এই পরিমাণ প্রেশার নেওয়ার সক্ষমতা তোমাদের থাকতে হবে এইচএসসি 25 ব্যাচ। এখন তুমি যেই জীবনটাতে আছো সেই জীবনটা তুমি কি মনে করছো যে উতরানোর জন্য, বা মেডিকেলে একজন স্টুডেন্ট ঢুকলো, মেডিকেলে চান্স পেলো, এবার তাকে সেই জায়গাটা পার করার জন্য কোন কোন গুণাবলীর দরকার, কি দরকার? স্যার যদি বলি তাহলে সবার আগে তাকে একজন ভালো মানুষ হইতে হবে। কারণ আমি যদি ভালো মানুষ না হই তাহলে পেশেন্ট আমার সাথে আসলে আমার মনে হবে যে তার সাথে আমার একটা কমার্শিয়াল রিলেশনশিপ শুধুমাত্র। কিন্তু যদি আমি একজন ভালো মানুষ হই, আমার মধ্যে যদি কাইন্ডনেসটা থাকে বা সিম্প্যাথিটা থাকে, তাহলে আমি তাকে ভালোভাবে ট্রিট করতে পারবো। এটা তো স্যার আমাদের প্র্যাকটিস লাইফের কথা। কিন্তু যদি আমি বলি যে মেডিকেলে ঢুকে আমাদের কি দরকার, স্যার দরকার হচ্ছে ধৈর্য। আর মানে প্রচুর ধৈর্য। দেখা যায় যে হচ্ছে আর পরিশ্রম করার অনেক বেশি মানসিকতাটা খুব বেশি দরকার। দেখা যায় যে এরকমও দিন যায় যে 2-3 ঘন্টা ঘুমায়ে চলতে হয়। ওকে, 2-3 ঘন্টা ঘুমায়ে চলতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে মানে আমরা ভাইবা দিতে বসছি 5 জন মিলে, টিচার একজনকে ধরছে, ওকে টিচার পাস করাবেই না। এই মেন্টালিটিটা থাকতে হবে যে আমি আজকে ফেল, কিন্তু আমি উতরায় যাব। ওকে, এই ধৈর্যটা তাকে রাখতে হবে। আর আমরা অনেক সময় শুনি যে মেডিকেল স্টুডেন্টরা অনেক বেশি সুইসাইডের দিকে যায়। এটার যে টেন্ডেন্সিটা, এটা আসলে অনেক সময় আমাদের টিচাররা বা আমাদের পারিপার্শ্বিকের জন্যই হয়ে থাকে, যেটার কথা প্রথমেই বলছি, নিজের ইচ্ছা না থাকলে যেন না আসে। আর সবচেয়ে বেশি ধৈর্য আর পরিশ্রম করার মানসিকতাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে। যদি সে ধৈর্য ধরে একদম পেশেন্স রেখে বা হার্ডওয়ার্ক করে চলতে পারে, তাহলে স্যার টুডে অর টুমোরো সম্ভব, ভালো ডাক্তার হওয়া সম্ভব। এবং ভালো মানুষ হওয়া, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করা, সবকিছু অনেক বেশি ইম্পর্টেন্ট। ইয়েস। সো ইটস আ জার্নি মাই ডিয়ার পিপল, ইটস আ জার্নি। তোমরা যারা আমাকে চেনো এবং এই ইউটিউবে এই ভিডিওটা দেখছো, তোমরা একটু কমেন্টে জানাও যে আমি বেসিকলি সবসময় চাইছি যে মুদ্রার দুইটা পিঠি মানুষ দেখুক। এখন মেডিকেলে আমরা ধরো আমাদের মেডিব্লাস্ট 1.0 আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। মেডিব্লাস্ট 2.0-তে আমরা চেষ্টা করছি স্টুডেন্টদেরকে আরও ভালোভাবে সার্ভ করার এবং স্টুডেন্টদেরকে একটা গাইডলাইন দেওয়ার। কিন্তু দিন শেষে যত ঘটনা ঘটুক না কেন, যারা তোমরা মেডিকেলে যেতে চাও তারা যেন জেনে বুঝে সামনে আসো। তাহলে মেডিকেলের জন্য তোমাদের কি কি লাগছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ আর জিকে। তার মানে এই 5টা সাবজেক্ট তোমরা ইন্টারমিডিয়েটে লেখাপড়া করে 100 MCQ 60 মিনিটে অ্যান্সার করার মানসিকতা নিয়ে 1 ঘন্টার একটা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে ঢুকতে হয়। জি স্যার। এবং এক এক বছরে কাটমার্ক এক এক রকম, কোনো বছরে বেশি হবে না কোন বছরে কম হবে, এটা তো আসলে ফিক্সড না। সবাই মিলে একটা পরীক্ষা দেয়, সবাই মিলে। তো যতজন স্টুডেন্ট পরীক্ষা দেয় তার মধ্যে থেকে সিট অনুসারে, আসন সংখ্যা অনুসারে কালেক্টেড স্টুডেন্টগুলো নেওয়ার পর এরপরে ওয়েটিং লিস্ট থেকে স্টুডেন্ট আসে, ডিপেন্ড করে যদি আসন ফাঁকা থাকে। তো এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও মেডিব্লাস্ট 2.0-তে, এই গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের সাথে এক্সাম ব্যাচে যুক্ত হইতে পারো। আমরা এক্সাম নিচ্ছি, আমাদের এখন ফুল ফ্লেজেড ব্যাচ না, ইনশাল্লাহ আমরা সামনে করব। আমাদের যদি সেই ধরনের মেডি ইংলিশ, মেডি জিকে, মেডি ফিজিক্স, মেডি কেমিস্ট্রি, মেডি বায়োলজি পড়ানোর মতন একটা গ্রুপ অফ কমিউনিটিজ আমরা পাই, উই উইল ডেফিনেটলি লঞ্চ আ পারফেক্ট ব্যাচ। টিল দ্যান টাইম আমরা এখন চেষ্টা করতেছি আমাদের এক্সাম মডিউলটাকে বা আমাদের এক্সাম সিস্টেমটাকে স্টুডেন্টের সামনে প্রপারলি এঙ্গেজ করার। সো মেডিব্লাস্ট 2.0-তে আমরা কি করব তার আগে আমি আরেকটা প্রশ্নে আসি। তুমি যখন ফার্স্ট টাইম চান্স পেলে না, তুমি তো সেকেন্ড টাইমে জামালপুর মেডিকেলে চান্স পেলে। তো ফার্স্ট টাইমের জার্নি, চান্স পেলে না, এরপরে সেকেন্ড টাইমের জার্নি, তারপর তুমি চান্স পেলে, এই যে গল্পটা, এই গল্পটা এখন আমাদের দর্শকদেরকে বলবা, আমাদের স্টুডেন্টদেরকে বলবা যে তোমার জার্নিটা, যেখানে তুমি ফার্স্ট টাইম চান্স না পাওয়ার পর সেকেন্ড টাইমে তুমি চান্স পাইলে, তারপর তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে তুমি কিভাবে ট্যাকল দিয়েছো এবং নিজেকে কিভাবে তৈরি করেছো, এই গল্পটা মানে মেডিকেলে জার্নির শুরুর গল্পটা একটু।
স্যার প্রথমে আমি মেডিকেল কোচিং বলতে একটা প্রি অ্যাডমিশন কোচিং করতাম। তারপরে স্যার যখন মেডিকেল সিজন আসলো ফার্স্ট টাইমে, তখন আমি আসলে কোনো প্রপার গাইডলাইনের আন্ডারে ছিলাম না, কোনো রিনন প্ল্যাটফর্ম বা অনলাইন অফলাইন যেখানে হোক এখানে ছিলাম না। আমি শুধু এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম, যার ফলে যেটা হইতো যে আমি আসলে প্রপার একটা গাইডলাইনের মধ্যে দিয়ে ছিলাম না। আমি আসলে নিজেও বুঝতাম না যে কোনটা পড়বো কোনটা বাদ দিব, যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদেরকে জানতে হয় যে আমরা কোনটা পড়বো কোনটা বাদ দিব, কিভাবে পড়বো। সো এই গাইডলাইনের মধ্যে যখন ছিলাম না, এটা আমার প্রথম ভুল। এর পরবর্তীতে যখন আমি স্যার ডেইলি এক্সাম দিতাম, যেখানে আমি জানিই না আমি কি পড়বো, সেখানে এক্সাম ভালো হওয়া তো বিলাসিতা, তখন স্যার দেখা যেত যে আমার ডেইলি এক্সামগুলো খুব একটা আশানুরূপ ফলাফল আসতো না। যখন আসতো না তখন আমি খুবই হতাশ হয়ে যাইতাম যে আসলে কি হচ্ছে। ফার্স্ট টাইমে? হ্যাঁ, ফার্স্ট টাইমে আমি নিজে আসলে বুঝতেছিলাম না যে প্রবলেমটা কোথায়। এরপরে আমার ডেইলি এক্সামের মার্কস ভালো আসতো না, এরপরে আমি কোথাও কোনোদিন পরীক্ষা দিতে যাইতাম, কোনোদিন পরীক্ষা দিতে যাইতাম না, এরকম করে চললো। পাশাপাশি স্যার জিকে ইংলিশ, আমি যদি বলি জিকে ইংলিশ হচ্ছে 25 মার্কস। এই 25 মার্কস অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা সবসময় ভাবি যে আসলে 75 মার্কসের প্রিপারেশন তো আমি খুব ভালোভাবেই নিছি, আমি চাইলেই বোধহয় 60+ 65+ নাম্বার তুলে ফেলতে পারবো। এটা খুবই ভুল। যেটা হচ্ছে আমার মনে হয় যে প্রথমবার আমি জিকে ইংলিশকে প্রপার গুরুত্বটা দিই নাই, যার ফলে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার জিকে ইংলিশের নাম্বার অনেক কম ছিল। দেখা গেছে যে আমি 25টার মধ্যে মনে আমার 10টাও হয়েছে কিনা সন্দেহ। সো এইটা একটা ভুল। এই দুইটার ফলে আমার যেটা হয়েছে, পরীক্ষা দিতে গেছি আমি সবই, প্রশ্ন জানি আমি সবই, উত্তর আমি জানি না। মানে একটা প্রশ্ন আসছিল যে এই আসাদ গেট কে তৈরি করেন, আমি জানি ওটা কে বানাইছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না, আমার কাছে অপশনগুলো মনে হচ্ছে যে সব অপশনই উত্তর বা সব অপশনই সিমিলার অপশন। আমি জানি, আমি দেখে গেছি। এটার রিজন হচ্ছে আমি প্রপারলি প্র্যাকটিস করি নাই, বা যখন পড়ছি তখন অনেক সুপারফিশিয়ালি পড়ছি, আমি জিনিসটা ডিপলি পড়ি নাই, বা আমি মনে করছি যে আমি তো 75 মার্কস ভালোই পারি, এগুলা না পারলেও হয়তো বা হবে। কিন্তু ওই 75 মার্কসের মধ্যেও হয়তো বা আমি কিছু পারবো না, বা হয়তো কিছু ভুল হবে, ওই সময় ওই চিন্তাটা আমি করি নাই। এইটা আর একটা ভুল। আর মোটামুটি এইগুলা আসলে যদি কেউ অ্যাভয়েড করে এবং একটা প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে থাকে, তারপর ডেইলি বেসিসে এক্সাম দেয়, তাহলে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ ভালো করা সম্ভব। যেমন এই ভুলটা করার পরে আমি যখন ফার্স্ট টাইম মেডিকেলে হইল না, তখন তো আমাকে একটা সিট ওই বছর এনসিআর করতে হবে কোথাও না কোথাও। তখন স্যার আমি ভার্সিটির জন্য দেখা শুরু করলাম যে আমি আসলে কি করতে পারি। স্যার যেহেতু অনেক দিন ম্যাথ আর ফিজিক্সের টাচে ছিলাম না, মেডিকেল ভর্তি পরীক্ষা তো টোটালি ডিফারেন্ট, তো ঢাকা ইউনিভার্সিটিতে আমার হবে না, এটা আমি নিজেও জানতাম এবং পরবর্তীতে এটা হয়ও নাই। কিন্তু আরেকটা জিনিস জানতাম যে চট্টগ্রাম ইউনিভার্সিটির যে এক্সাম মডিউল, এটা খানিকটা মেডিকেলের মতো। আচ্ছা, আমি নিজে আমার প্রিভিয়াস নলেজ যে বেসিক এইচএসসি লাইফে ক্রিয়েট হয়েছিল সেইটা আর কোয়েশ্চেন অ্যানালাইসিস করে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই এবং সেখানে আমি পরিসংখ্যানে চান্স পাই। কিন্তু আমার আসলে ম্যাথ ভালো লাগে না, এটার জন্য আমি ওখানে ভর্তি হয়ে থাকি। আর পরবর্তীতে আমি আবারও কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য ট্রাই করতে থাকি এবং ওইখানে আমি হচ্ছে ওখানে স্যার ম্যাথ দাগাতে হয়, ম্যাথ দাগানো বাধ্যতামূলক। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় 5টা সাবজেক্ট থেকে 5টা সাবজেক্টে প্রপারলি আনসার করতে হবে 5টাই। সো এখানেও বিষয়টা ওই জিকে ইংলিশের মতো হয়ে গেল, আমি যদি বাদ দিয়ে যাই তাহলে আমি আবারও চান্স পাবো না। তখন আমি আসলে নিজে নিজে খুঁজতে শুরু করলাম যে আসলে কিভাবে সম্ভব। তখন স্যার আমার মনে হলো যে আমি যদি এখানে অন্তত 20-এর মধ্যে 7-8 মার্কস পাই, তাহলে হয়তোবা আমি একটা সিট এনশিওর করতে পারবো। তখন স্যার আমি কোয়েশ্চেন ব্যাংক কিনছি এবং যত কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন সলভ করছি, ম্যাথের জন্য স্পেশালি, ম্যাথ আর ফিজিক্স। এটা যখন আমি করছি, আমি এরপর বুঝে গেছি যে ওকে ঠিক আছে, এই অঙ্কটা এইভাবে করতে হয়, এরা এই অধ্যায়গুলোর বাইরে কখনো যাবেন না, এইগুলো হচ্ছে তাদের নিত্য বছরের কাহিনী। তখন যেটা এরকম হলো, এটা কিন্তু স্যার প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় এরকম হয় যে তারা নির্দিষ্ট অধ্যায়গুলোর বাইরে যায় না। তখন আমি বুঝলাম যে ওকে ঠিক আছে, কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে। এরপরে স্যার আমি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দেই এবং আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে 772তম হই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনে আমার ফার্স্ট টাইমে হয়েছে। হ্যাঁ, এবং স্যার এই যে কৃষিগুচ্ছ প্রিপারেশনের পাশাপাশি আমি মেডিকেলের সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন চলছে। তো
সেকেন্ড টাইমে আমি যেটা করি, আমি যেহেতু ফার্স্ট টাইমে কোনো প্রপার গাইডলাইনে ছিলাম না, আমি সেকেন্ড টাইমে স্যার একটা রিনোন কোচিংয়ে ভর্তি হই এবং তাদের ক্লাস এক্সাম সবই করা শুরু করি। এবং যেহেতু যখন আমি তাদের প্রত্যেকটা গাইডলাইন ফলো করা শুরু করি, তখন আমার কাছে মনে হয় ওকে ঠিক আছে, ডেইলি এক্সাম অ্যাটেন্ড করা অতটাও কঠিন না। ক্লাসে যা পড়ানো হয় ডেইলি এক্সামে মোটামুটি সব কিছুই কমন পড়ে যায়। আর যেগুলো আমরা জানি না এক্সট্রা ইনফরমেশন, সেইগুলো আমি আসলে মার্ক করতাম। আনসার শিট তো এক্সামের পরেই দিয়ে দিত, আমি ওইটা নিয়ে যাইতাম এবং বাসায় যেতে যেতে আমি আনসার শিটটা অ্যানালাইসিস করতাম যে আমি কি কি ভুল দাগাইলাম, কোন কোন ইনফরমেশন আমি একেবারেই জানতাম না, কোনটা কনফিউজড হয়ে ভুল করছি। বাসায় যেতে যেতে স্যার আমি যেটা করতাম, আমি মার্ক করে ফেলতাম যে কোনটা কি কারণে ভুল হয়েছে, এবং বাসায় গিয়ে আমি কোয়েশ্চেনের উপরে লিখে রাখতাম আর বইয়ে মার্ক করে রাখতাম যে এই টপিকটা আজকে ভুল করছি। আর যে ইনফরমেশনগুলো আমার একদমই জানা ছিল না, ওগুলো আমি চেষ্টা করতাম যে মুখস্থ করে ফেলবো। সেকেন্ড টাইমে আমি এভাবেই চলতাম, আমি আমার ভুলগুলাকে এবং ডেইলি এক্সামকে অনেক বেশি গুরুত্ব দেওয়া শুরু করছি যে আমি আমার প্রত্যেক দিনের এক্সাম, প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন শেষ করব। এটাতে যেটা হয় সেটা হচ্ছে আমি কি পারি না সেটা আমি ওই দিনই বুঝে যাচ্ছি। পরবর্তীতে যখন স্যার আমি ডিভিশন দিয়ে শুরু করলাম, মানে যখন সেকেন্ড টাইম তো অনেক আগে শুরু হয়, আর ফার্স্ট টাইমাররা যখন আসলো সেপ্টেম্বরে এসএসসি 24 ব্যাচ, তখন আমরা সেকেন্ড টাইম পড়া শুরু করলাম ওদের সাথে। তখন দেখা যাইতো যে নতুন করে আমাদের আর ক্লাস হইতো না, আমারও ক্লাস করা লাগতো না, ওদের সাথে পরীক্ষা দিতাম। তখন দেখা যাইতো স্যার অনেক ভালো মার্কস আসতো আলহামদুলিল্লাহ। এবং এই সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল সবকিছু অ্যাটেন্ড করার পর, মডেল টেস্ট, এগুলো সবকিছু অ্যাটেন্ড করার পর আলহামদুলিল্লাহ আজকে মেডিকেলে স্যার। জোস। তার মানে এখন পরীক্ষা, ডেইলি পরীক্ষার একটা মানে উদ্দেশ্য থাকা উচিত যে একটা স্টুডেন্ট ডেইলি পরীক্ষায় ধরো 80% কারেক্ট করতেছে, 20% কারেক্ট করে নাই, ওই 20% যে কারেক্ট ও করে নাই ওইটাকে তার সলভ করতে হবে। কারণ তোমরা যখন পরীক্ষা দিবা তখন শুধু পরীক্ষা দিলে যে মার্কগুলো পাইলা, মানে যেটা রাইট আনসার হয়েছে বা কারেক্ট হয়েছে সেটাই তো তুমি তো জানোই। এখন যেগুলো পারলা না, যেই অ্যান্সারগুলো ঠিক হইলো না, সেগুলাকে কারেক্ট করতে হবে তোমাদের, সেগুলাকে রিভাইজ করতে হবে, সেগুলাকে ভালো মতো পড়া লাগবে। এইচএসসি 25 ব্যাচকে বলছি, 26 ব্যাচকে বলছি। এখন তো সেকেন্ড টাইমে তুমি যখন চান্স পাইলে আলহামদুলিল্লাহ পড়া স্টার্ট করলা। এখন আমার পরের প্রশ্ন হচ্ছে, মানে ফার্স্ট টাইমে মার্ক কেমন আসতো আর সেকেন্ড টাইমে মার্ক কেমন আসতো? এখন ট্রানজিশন টাইমটা তুমি যা পার করলা, এই ট্রানজিশন টাইমে তোমার মধ্যে কি কোনো হতাশা কাজ করছে? হ্যাঁ স্যার, হতাশা বলতে আমি ফার্স্ট টাইমে যদি বলি তাহলে আমার ডেইলি এক্সামের মার্কস আসতো কখনো 28, 30, 32 এরকম। আর যখন আমি সেকেন্ড টাইমে পরীক্ষা দিতাম তখন দেখা যাইতো মোটামুটি কোনো দিনই হচ্ছে 42-এর নিচে নাম্বার আসতো না 50 মার্কসের পরীক্ষাগুলোতে। আর যদি 100 মার্কসে বলি তাহলে স্যার ওখানেও হচ্ছে 80+ এরকম মার্কস আসতো, যেটা হচ্ছে মানে মোটামুটি নর্মাল হিসেবেই কাউন্ট হইতাম। এরকমটা স্যার যখন হইতো, যখন ফার্স্ট টাইমে এরকম হইলো, আমি চান্স পাইলাম না, আমি নিজে খুব বেশি ডিপ্রেসড হয়ে গেছিলাম এবং বাসায়ও যেহেতু অনেক এক্সপেকটেশন ছিল ছোট থেকেই, সো বাসায় অনেক মানে সবাই অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিল। কিন্তু আমি যদি বলি তাহলে আমার ইন্সপিরেশন হচ্ছে আমার আম্মু। আমার আম্মু আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত, এই যে আমার মেডিকেল লাইফে এখনো পর্যন্ত, আমি প্রত্যেকটা পরীক্ষায় যখনই বলি আজকে আমার ভাইবা ভালো হয় নাই, আজকে আমি রিটেন এটা লিখতে পারি নাই, আম্মু বলে আরে ঠিক আছে সমস্যা নেই, হয়ে যাবে। তো আমাদের লাইফের প্রত্যেকটা জার্নির ক্ষেত্রে আমাদের প্যারেন্টস অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন। সো আঙ্কেল আন্টিদেরও উচিত সবাইকে সাপোর্ট করা এবং আসলে হতাশ না হয়ে এই জিনিসটা ওভারকাম কিভাবে করা যায়। আমি আজকে 30 পাইছি, তাহলে কালকে আমি 35 কেন পাবো না, বা এই 35 পেতে গেলে আমাকে কি কি পড়তে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে। দুই একটা এক্সাম দিলে বোঝা যায় যে আসলে টিচার কোন জায়গাগুলোকে বেশি গুরুত্ব দিয়ে কোয়েশ্চেন করতেছেন বা কোন রাইটারকে বেশি ফলো করতেছেন। তো আমার সাজেশন হচ্ছে যে আসলে কোয়েশ্চেন প্যাটার্ন ধরতে শিখতে হবে, যে এই জায়গাগুলো আমি কোনোভাবেই বাদ দিয়ে পরীক্ষা দিতে যাব না। এর জন্য স্যার আমি সাজেস্ট করবো যে কোয়েশ্চেন অ্যানালাইসিসের জন্য কোয়েশ্চেন ব্যাংক দেখতে হবে। অনেক কোয়েশ্চেন ব্যাংক আছে যেখানে টপিক বেসড কোয়েশ্চেনগুলো আছে, সেই টাইপের কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন সলভ করাটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে যখন দেখা যাবে যে আমি আজকে জৈব রসায়ন পড়া শুরু করছি, আমি দেখতেছি অ্যারোমেটিক থেকে কি কি প্রশ্ন আসছে, দেখে ফেলার পরে আমি যখন হাজারিন আকসারের বই খুলবো, আমি কিন্তু স্যার বুঝতে পারবো যে আমাকে এই জায়গাগুলো এখন বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, এই বিক্রিয়াটা দেখতে হবে। তখন স্যার যেটা হয়, মানে হতাশা তো আসবেই, এটার বাদ দিয়ে যদি বলি তাহলে স্যার
আমাকে আগে আমার হতাশাটাকে স্ট্রং বানাইতে হবে। স্ট্রং এর জন্য আমাকে আর কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে। শুধুমাত্র পড়াশোনার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি কতটা স্ট্র্যাটেজিক্যালি খেলতে পারতেছি, মাথাটা কত ঠান্ডা রাখতে পারতেছি। এরকম করলে মেডিকেল ভর্তি পরীক্ষা সহজ, যেটা আমার সেকেন্ড টাইমে মনে হয়েছে। যেমন আমি পরীক্ষা দেওয়া যখন শুরু করছি সেকেন্ড টাইমে, যে মানে ওই 1 ঘন্টা আমার মনে হয়েছে আমি ওখানে বসে ফিল করতে পারছি যে এবার মনে হয় হয়ে যাবে ইনশাআল্লাহ। yes, দ্যাটস এ গুড কনফিডেন্স এন্ড গুড ফিলিংস। মানে পরীক্ষা দিয়ে যদি হলে বসেই বোঝা যায় যে আচ্ছা, আমার বাইরে একটা খুব মজার ব্যাপার আছে, হলের এনভায়রনমেন্টটা কেমন, মানে পরীক্ষার ওই 1 ঘন্টার টাইমিংটা কেমন। 25 ব্যাচ, ওদেরকে তুমি বলবা যে হাউ ডিড ইউ ফিল অন দ্যাট টাইম, যখন পরীক্ষা তুমি দিচ্ছিলে, ওরা কিভাবে এটাকে ফেস করবে? স্যার পরীক্ষার হলের আমার 2বারের এক্সপিরিয়েন্স 2 রকম। আমি যেহেতু রংপুর ক্যান পাবলিকে পড়তাম, সো আমি রংপুরে পরীক্ষা দিছি 2বারই। স্যার প্রথমবার আমার হলে আমার সিট পড়ছে হচ্ছে ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর, মানে আমার স্কুল আমার কলেজে। এবং সেকেন্ড ইয়ারে আমি যেই রুমে ক্লাস করতাম আমার সিট পড়ছে সেখানে। আচ্ছা, খুবই ভালো, হলের এনভায়রনমেন্ট খুবই ভালো। টিচাররা তো থাকেন না ওইখানে, টিচাররা শুধুমাত্র সাইডে থাকেন, ওনারা ইনভিজিলেটরের দায়িত্ব পালন করেন না। এটার জন্য লেকচারার যে ডক্টররা আছে ওনারা আসেন। তো তখন হলের এনভায়রনমেন্ট হয়তোবা অনেকের ক্ষেত্রে অনেক এফেক্ট করে, কিন্তু আমি মনে করব যে আসলে আমি কোনো পরিবেশ চিনি কিনা এটার থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মাথায় কি আছে। অনেকেরই মনে হয় যে আসলে হল পরিচিত হলে বোধহয় পরীক্ষা ভালো হবে, বিষয়টা এরকম না, যেটা আমি ফার্স্ট টাইমে খুব ভালোভাবে ফিল করছি যে আসলে হল পরিচিত হলেই পরীক্ষা ভালো হয় না। এটার জন্য নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকতে হয়, পড়াশোনা জানতে হয়। এবং পড়াশোনা আসলে আমরা মোটামুটি সবাই জানি যে 1 লাখ স্টুডেন্টস আর পরীক্ষা দেয়, সবাই যে খারাপ স্টুডেন্ট এরকম না, সবাই কিন্তু অনেক ভালো স্টুডেন্ট। অনেকের সাথে ফাইট করেই তারা A+ পেয়েছে এবং তারা এই জায়গায় গিয়ে বসে। কিন্তু ওই 1 ঘন্টা কে ভালোভাবে ইউটিলাইজ করতে পারতেছে, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নার্ভ ধরে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাতে হল ভালো ভূমিকা পালন করতে পারে, পরীক্ষার হল বা ইনভিজিলেটর ভালো বা এনভায়রনমেন্ট ভালো হইতে পারে, ইভেন টেবিল চেয়ারটা ভালো, এনভায়রনমেন্ট ভালো, আলো ভালো, দ্যাটস ইট। কিন্তু মাথায় যদি জিনিস না থাকে তাহলে এইগুলো আসলে কোনো ফ্যাক্টর না। যেমন আমি সেকেন্ড টাইমে আবার আমি পরীক্ষা দিছি হচ্ছে রংপুর মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে। আচ্ছা, মোটামুটি 439 জন এক রুমে পরীক্ষা দিছি। তো আমি আশেপাশে দেখতেছি, আশেপাশে যেদিকেই তাকাই সেদিকেই সেকেন্ড টাইমার, কোনো ফার্স্ট টাইমার নাই। এবং যেহেতু আমাদেরকে 1 ঘন্টা আগে যেতে হয়, আমি ওখানে গিয়ে বসে আছি এবং সবাই সবার মতো আলোচনা করতেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কে কোথায় আছে। তো দেখলাম যে আমার আশেপাশে যারা আছে তারা কোথাও পড়ে না, এটা তাদের শেষ সুযোগ। তখন আমার মনে হলো আমি তো ওদের থেকে ভালো আছি, at least একটা তো চান্স আছে, আমার তো একটা ভালো জায়গায় আমি চান্স পাইছি। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন আমার সাবজেক্ট, আমি তো ওদের থেকে ভালো আছি, তার মানে আমি ওদের থেকে ভালো আছি, ভালো করতে পারবো। এটা আমার জন্য একটা ভালো কনফিডেন্স আমাকে দিছিল ওই সময়, অন দ্যাট মোমেন্ট। এরপরে হচ্ছে এবং আমি আসলে ওই দিনই প্রথম মনে হয় রংপুর মেডিকেল কলেজে ঢুকছি, যদিও আমার বাসা ওইখানে, আমার কাজিনরা ওখানে পড়ে, এরপরে ওখানে ঢোকা হয় নাই। এরপরে স্যার পরীক্ষার হল মোটামুটি ভালো, কিন্তু স্যার আমি বলবো যে হলের থেকে বেশি আসলে নিজের কনফিডেন্সটা বেশি ইম্পর্টেন্ট। খেলতে জানলে আসলে মাঠ কোনো ম্যাটার করে না। তোমাদের একটু জানা রাখি, এবার যারা তোমরা মেডিকেল পরীক্ষা দিচ্ছ, তোমাদের সেকেন্ড টাইমার যারা, ওদের কিন্তু 3 মার্ক কাটা হবে। হ্যাঁ, আগে 5 মার্ক কাটা হইতো, এবার 3 মার্ক কাটা হবে। আর জিপিএর ক্ষেত্রে একটা যে চেঞ্জ আসছে, যে আগের বার হচ্ছে জিপিএ এইচএস এর জিপিএকে 25 দিয়ে গুণ করা হইতো, আর এসএস এর জিপিএকে 15 দিয়ে গুণ করা হতো। তো 5-15 হচ্ছে 75, আর 5-25 হচ্ছে 125। তখন 200 মার্কের জিপিএ কাউন্ট হইতো, আর বাকি 100 এমসিকিউ। বাট এবার হচ্ছে আই গেস পরিবর্তনটা এরকম যে এবার 50-50 হবে, মানে এসএস এর জিপিএকে 10 দিয়ে গুণ হবে, আর এইচএস এর জিপিএকে 10 দিয়ে গুণ হবে। সো ওভারঅল হচ্ছে জিপিএ এখানে মার্ক ক্যারি করতেছে 100, আর আগের বার মার্ক ক্যারি করতো 200। সো যেহেতু এইবার 50% কাটমার্ক থাকবে, অর্থাৎ 50% কমে গেছে, সুতরাং যাদের জিপিএ 5 হবে না বা 5-এর চেয়ে কম থাকবে, তার কিন্তু মাইনাস যে পয়েন্টটা সেটা কমে যাচ্ছে। সো এদিক থেকে একটা ধরো জিপিএর ক্ষেত্রে একটা ধরো ব্যাকলেস কম থাকবে, কিন্তু দিন শেষে আসলে তুমি কতটুকু ভালো মতন প্রিপারেশন নিয়েছো, কিভাবে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং জিকেকে স্টাডি করেছো, এটা ম্যাটার। আচ্ছা, ইংলিশ আর জিকের ক্ষেত্রে এইচএসসি 25কে একটু বলো, যে এইচএসসি 25-এর উদ্দেশ্যে তুমি এখন বলবা যে ওরা যারা এবার মেডিকেলে চান্স নেওয়ার জন্য চেষ্টা করছে, এবং আমাদের মেডি ব্লাস্টে তোমরা যারা আছো,
বিশেষ করে আমাদের মেডিব্লাস্টের 2.0 যারা ভর্তি আছে এবং সামনে যারা আসবে। বাই দ্য ওয়ে, আমাদের মেডিব্লাস্টের কোর্সের ফি মাত্র 399 টাকা, মাত্র 399 টাকা। আমরা 100-র বেশি এক্সাম এখানে রেখেছি। আমাদের 1-to-1 সেশন আছে, আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি স্টুডেন্টদেরকে। আমাদের এই ফিচারগুলোকে আমরা আবারও রিভিল করব যে আমরা আসলে কি সার্ভিস দিচ্ছি এখানে। সো একটা এক্সাম ব্যাচকে ভালো করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা মেডিব্লাস্ট টিম মিলে করছি। তুমি এবার এইচএসসি 25 ব্যাচকে বলো যে তারা এখন এই মোমেন্টে ফার্স্ট টাইমেই যদি চান্স পেতে চায় তাহলে কি করবে? স্যার যদি বলি তাহলে সবার আগে জিকে ইংলিশ দিয়ে শুরু করি। আমরা আসলে স্যার যখন সাবজেক্টিভ প্রিপারেশন নিই তখন দেখা যায় স্যার আমরা বেশ কয়েকটা রাইটার মানে অনেক ইনফরমেশন আমাদের মাথায় রাখতে হয়। এই সব কিছুর চাপে আমরা আসলে জিকে ইংলিশকে পাত্তা দিই না। আমাদের মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এটা কি আর এমন ব্যাপার। কিন্তু আমার মনে হয় স্যার আমাদের সবার বা প্রত্যেক স্টুডেন্টের উচিত ডেইলি বেসিসে 2 থেকে 2.5 ঘন্টা সময় শুধুমাত্র জিকে ইংলিশ পড়ার জন্য রাখা। কারণ যদি এরকম হয় যে আমি আজকে পড়লাম যে প্রাচীন বাংলার ইতিহাস, এটা হচ্ছে মুসলিমরা আসার আগ পর্যন্ত যদি পড়ি, পড়ার পরে আমি কি করব, এটার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখব, বিসিএস এর কোয়েশ্চেন দেখব, ভার্সিটির কোয়েশ্চেন দেখব, দেখার পরে এই টপিকটা আমি শেষ করছি। আগামীকালকে আমি আবার জিকে পড়বো। তখন আমি কি করব, আমি 10 থেকে 15 মিনিট গতকালকে যা পড়ে আসছি প্রাচীন বাংলার ইতিহাস তা একটু রিভিশন করব। কারণ জিকে আমাদের কিন্তু স্যার ডেইলি বেসিসে পড়াশোনা এতদিন ছিল না। আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসে পড়া শুরু করছি, সুতরাং আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যতটুকু পারবো জিকে তার থেকে কম পারবো, এটাই স্বাভাবিক। তাই এটা মাস্ট, এটা প্রত্যেকদিন রিভিশন করে তারপরে আমরা পরেরটাতে ঢুকবো। এটার ক্ষেত্রে যেটা হবে, আমাদের অ্যাক্টিভ রিকলটা হবে এবং আমরা আর কি টাচে থাকবো, যে দেখা যাবে মানে মুসলিম সাম্রাজ্য পড়তে পড়তে প্রাচীন বাংলার ইতিহাস ভুলে যাব না, এটা যাতে না হয়, এটা হলো। আর ইংলিশের ক্ষেত্রে বলবো স্যার প্রত্যেকটা টপিক তো সবাই জানেই, আর বই যেটা বই ফলো করে সেই বইয়ে প্রত্যেকটা টপিক ভালোভাবে দেয়া আছে। এটার বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন সবাই মনে হয় ইংলিশের ক্ষেত্রে মাস্টার বইটা অনেক ফলো করে, স্যার এটাতে অনেক কোয়েশ্চেন আছে, সবাই এটা যদি শেষ করে তাহলে স্যার ওর বেসিক যদি ভালো থাকে আর ও যদি কোয়েশ্চেনগুলো বুঝে সলভ করে তাহলে দেখা যাবে ওর প্রিপারেশন মোটামুটি কভার। ওকে, এইটা হলো খুব বেশি ইম্পর্টেন্ট যে ইংলিশ আর জিকের ক্ষেত্রে বিসিএস, প্রিভিয়াস ইয়ারের ভার্সিটি, মেডিকেল, ডেন্টাল অনেক বেশি ইম্পর্টেন্ট। এইগুলো যদি কেউ বুঝে সলভ করে, ও যদি জানে যে এটা কিভাবে হয়েছে, তাহলে স্যার জিকে ইংলিশ কভার করা সম্ভব। আর এইভাবে জিকে ইংলিশে প্রত্যেকদিন 2 থেকে 2.5 ঘন্টা টাইম দিতে হবে। আর স্যার সাবজেক্টিভ প্রিপারেশনের কথা যদি বলি, এইখানে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব স্যার দাগানো লাইনকে, এবং আমাদের বইটা হবে আমাদের রিভিশন ম্যাটেরিয়াল। আজকে আমি প্রথম একটা চ্যাপ্টার পড়লাম, এই চ্যাপ্টারটা পড়তে আমার 1 ঘন্টা টাইম লাগছে, এবং আমি চেষ্টা করব যে এই দাগানো লাইনের পাশাপাশি আমি পরীক্ষায় যা ভুল করছি, এই টপিকের উপর আমি যে এক্সট্রা ইনফরমেশন পাইছি, এটা আমি আমার বইয়ে লিখে রাখবো। পরবর্তীতে আমি যেদিন এই অধ্যায়টা পড়বো 1 ঘন্টাতে পড়ছি, যেটা পড়বো 30 মিনিটে বা 20 মিনিটে, তখন যাতে আমি সবকিছু একবারে দেখে ফেলতে পারি। পরীক্ষার আগের রাতে আমি সবকিছু একবার দেখে ফেলবো। এটার ফলে যেটা হবে, আমাদের অনেকগুলা বই বা অনেক কোয়েশ্চেন একসাথে বের করে দেখতে হবে না, আমি বইটাকেই রিভিশন ম্যাটেরিয়াল বানাই ফেলছি। এইভাবে আমাদের উচিত প্রত্যেকটা সাবজেক্ট এখন থেকে গুছায় ফেলা। আর বেশি সময় নাই, আজকে একটা শুক্রবার, আর মনে হয় 8টা শুক্রবার ওরা পড়ার জন্য পাবে 25 ব্যাচ, এবং পরের শুক্রবারেই হয়তোবা পরীক্ষা হয়ে যাবে। তার মানে আজকে হচ্ছে 26 সেপ্টেম্বর 2025 আমরা কথা বলছি। তো তোমাদের যদি আর 8টা শুক্রবার মানে 2 মাস বা এর থেকেও কম সময়ে পরীক্ষা হয়ে যাবে। সো 25 ব্যাচকে আমরা ইনশাআল্লাহ একটা প্রপার গাইডলাইন দিব, দ্যাট ফর শিওর। এবার আমাকে একটু বলো 26 ব্যাচ যারা, আচ্ছা ওরা হচ্ছে এবার প্রি টেস্ট শেষ হলো, সামনে টেস্ট হবে, ওদের জন্য কি চিন্তা বা ওরা কি করতে পারে? আর মাত্র যারা উত্তেজিত 27 ব্যাচ, যারা এইবার মাত্র আমাদের এই মার্চে 27 ব্যাচে আমার কাছে বা আমাদের কাছে অ্যারাউন্ড 4000 স্টুডেন্ট ভর্তি হয়েছে, ওরা এবং আমাদের অফলাইনেও, আমি যখন ওদেরকে দেখি তো আমি চাই যে ওরা প্রথম থেকে একটু ওরিয়েন্ট হয়ে যাক যে হ্যাঁ আসলে কিভাবে জগৎটাকে দেখতে হবে। তো আমি যদি জানি যে আমার জার্নিটা হচ্ছে এই রকম এবং আমার সামনে একটা অ্যাডমিশন লাইন আছে, আমি চাই ভালো করতে, আমি চাই লেখাপড়া করে সেখানে যাইতে, এই চাওয়াটা তো আসলে অমূলক চাওয়া না, এটা ভালো চাওয়া। তো 26 ব্যাচের জন্য তোমার একটা ছোট্ট পরামর্শ, এবং যারা মাত্র কলেজে উঠে সে ফর এক্সাম্পল কতদিন 12 দিন পার করছে, কলেজে মাত্র উঠলো, এরা কিভাবে চিন্তা করবে?
হ্যাঁ স্যার, 26 ব্যাচের ক্ষেত্রে আসলে ওদের জন্য যেমন কঠিন সেরকম সহজ। কারণ এতদিন স্যার সবকিছু ছিল শর্ট সিলেবাসে। স্টুডেন্ট আসলে মেডিকেল প্রিপারেশন যখন শুরু করতো তখন ভাবতো কি রাখে, এগুলা তো পড়ে আসি নাই, এটা কিভাবে হবে। 26 ব্যাচের জন্য এটা অনেক সহজ হবে, কারণ ওরা সবকিছু পড়ে যাচ্ছে, ওদের কাছে গিয়ে নতুন লাগবে না। ডিয়ার 26, রিমেম্বার ইউ আর নট a frustrated batch, you are a lucky batch. তোমরা যারা মনে করছে যে ফুল সিলেবাস আছে বলে আমরা কি ফ্রাস্ট্রেটেড, এতদিন ফুল সিলেবাস ছিল না, নো মাই ডিয়ার, ইউ আর লাকি ব্যাচ। হ্যাঁ, কারণ স্যার ওরা তো সবকিছু পড়ে ফেলছে এইচএসসি তে, সুতরাং ওরা যখন একটা চ্যাপ্টার রিডিং পড়া শুরু করবে, ওদের কাছে অ্যাটলিস্ট মনে হবে না আমার তো এই অধ্যায়ের বেসিক নাই, আমি এই অধ্যায় কিভাবে শেষ করব। ওদের কাছে অ্যাটলিস্ট কোনো কিছু নতুন লাগবে না, বা একটা চ্যাপ্টার পড়তে 2-3 দিন লাগবে না। ওরা চাইলে একদিন 2-3 ঘন্টা ইউজ করে একটা চ্যাপ্টার একদম সুন্দর মতো শেষ করে ফেলতে পারবে। এটা তাদের জন্য একটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে যেহেতু অনেক দিন পরে ফুল সিলেবাসে তাদের এইচএসসি এক্সাম হচ্ছে, এইচএসসিটা যেন ভালো হয়, কোনো কারণে যেন A+ মিস না যায়, এটা তাদেরকে চেষ্টা করতে হবে। আর এখন থেকে যদি টুকটাক করে কোয়েশ্চেন অ্যানালাইসিসগুলো করে রাখে, ওরা যদি জানে যে মেডিকেলে কি ধরনের কোয়েশ্চেন আসতেছে, তাহলে ওদের প্রিপারেশনটা সহজ হবে। আর যেহেতু প্রিটেস্ট দিয়ে ফেলছে, এখন মেইন প্রায়োরিটি স্যার এইচএসসি হওয়া উচিত। এইচএসসি এবং এইচএসসি হবে আপাতত মেইন প্রায়োরিটি। আর বায়োলজির ক্ষেত্রে বলা যায় যে সব পড়ে ফেলুক, বায়োলজি যতটা এগিয়ে রাখা যায় বায়োলজি ততটাই এগিয়ে রাখুক, যাতে পরবর্তীতে এই সময়টা অন্য কোনোভাবে ইউটিলাইজ করতে পারে। ডিয়ার 26 ব্যাচ, তোমরা যারা জানো যে আমি রিস্টার্ট ব্যাচে অ্যারাউন্ড রিস্টার্টে আমি 1100 স্টুডেন্টকে পড়াচ্ছি এখন অনলাইনে, অফলাইনে আমাদের 1-2টা ব্যাচ আছে, ফার্স্ট বাংলা ভার্সন ও ইংলিশ ভার্সন। প্রত্যেকটা স্টুডেন্ট, আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দ্য নাম্বারস অফ দ্য স্টুডেন্ট, আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ মাই সার্ভিসেস। আমি 26 ব্যাচে যখন পড়াইছি প্রত্যেকটা প্রত্যেকটা চ্যাপ্টারের মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, ডেন্টাল অ্যাডমিশনের আলাদা ফাইল করে দিয়েছি, রিস্টার্ট ব্যাচে প্রত্যেকের কাছে আছে। তোমরা যারা রিস্টার্ট ব্যাচে আছো, তোমরা জানিও তোমাদের অনুভূতি, ইটস এন ওপেন প্ল্যাটফর্ম, তোমরা জানিও। নতুন যারা তোমরা 26-এ আমাদের কাছে আসতে চাও, প্লিজ জয়েন। আমরা রিস্টার্টে অনেক সুন্দর করে পড়িয়ে শেষ করেছি। এবার মাথায় রাখো, 26 ব্যাচে তোমাদের আপু যে চান্স পেয়েছে বললো যে তোমাদের এখন টার্গেট হওয়া উচিত বোর্ড পরীক্ষাটা ভালো করে দিবা। অ্যাডমিশন আমরা ইনশাল্লাহ অফকোর্স উইল টেক কেয়ার, বাট তার আগে তো আমার A+টা লাগবে। সো অ্যাডমিশনের চিন্তা করে আবার বোর্ডকে ভুলে যাওয়া যাবে না। সো এইচএসসি এক্সামে ভালো করার জন্য ক্রিয়েটিভ ভালো পারতে হবে, মানে ফিগার ভালো ড্র করতে হবে, সৃজনশীল লেখার ক্ষমতা থাকতে হবে, 5টা সিকিউ লেখার ক্ষমতা থাকতে হবে, সুন্দর করে চিত্র আঁকাতে পারতে হবে। মেডিকেল এক্সামে তো আর চিত্র আঁকাতে দিবে না, মেডিকেল এক্সামে তো সৃজনশীল লিখতে দিবে না। সো দ্যাটস এ ডিফারেন্ট নোট। বাট এইচএসসিতে তোমাকে A+ পাইতে গেলে এই সৃজনশীল লেখার দক্ষতা অর্জন করতে হবে, ফিগার আঁকাতে হবে, কীভাবে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে সেটা জানতে হবে, একটু মুখস্থবিদ্যা বাড়াইতে হবে। আর অ্যাডমিশনে গেলে সেটা একটা ডিফারেন্ট জিনিস, সেটা হচ্ছে 5টা সাবজেক্টের একটা কম্বাইন্ড প্রসেস তুমি মেডিকেলের জন্য দিবা। আর 27 ব্যাচ, তোমরা যারা মাত্র কলেজ শুরু করলা, স্যার ওদের জন্য দেখা যাচ্ছে ওরা আসলে সবাই ওদেরকে কেন পচায় জানি না, পড়াশোনা করা তো একটা ভালো কাজ। হতে পারে যে সবাই একটু বেশি মজা নেয়, কিন্তু স্যার এক্ষেত্রে যেটা করণীয়, যারা ইন্টারেস্টেড মেডিকেলে পড়তে, ওরা বায়োলজিটা যেন সুন্দরভাবে নিজের মধ্যে আত্মস্থ করে, যে আমি একটা চ্যাপ্টার পড়তেছি, আমার মোটামুটি ভালোই সময় আছে, আমি যদি আজকে কোষের গঠন পড়ি, তাহলে আমি যখন এটা পড়া শেষ করব, একটা চ্যাপ্টার যখন আমি পড়ানো শেষ হলো, মানে ইনস্ট্রাক্টর টিচার যখন পড়ানো শেষ করে দিবেন, এরপরে তারা হচ্ছে MCQ দেখবে, বোর্ডের সৃজনশীল দেখবে, এবং চেষ্টা করবে যাতে এখান থেকে মেডিকেলে কি কোয়েশ্চেন আসছে এটা একবার দেখে ফেলতে। তাহলে সে জানলো যে কি ধরনের প্রশ্ন আসে, প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত। এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা করা সম্ভব। আর যদি আরও অ্যাডভান্স কিছু করতে চায়, তাহলে প্রত্যেক দিন না হয় 5টা করে সিনোনিম অ্যান্টোনিম বা ইংলিশের বিভিন্ন রকমের ইডিয়মস, ফ্রেজেস একটু করে টাচ করে গেলে পরবর্তীতে গিয়ে জিনিসটা বার্ডেন লাগবে না। পরবর্তীতে গিয়ে তখন দেখা যাবে যে সময় তাদের ব্যাচের কিছু স্টুডেন্ট প্রিপারেশন নেওয়া শুরু করছে, তারা ওই সময় গিয়ে রিভিশন করবে। কিছু স্টুডেন্ট থাকে, আমি নিজে যখন অ্যাডমিশন টেস্ট দিছি তখন দেখতাম কিছু স্টুডেন্ট কেবল পড়ে গিয়ে ডেইলি এক্সাম দিচ্ছে, আর কিছু স্টুডেন্ট রিভিশন করে গিয়ে ডেইলি এক্সাম দিচ্ছে। দ্যাট মেক্স ডিফারেন্স। এই যে যারা রিভিশন দিয়ে গিয়ে পরীক্ষা দেয়, ওদের মার্ক ভালো আসবে, ওরাই কিন্তু হচ্ছে পরবর্তীতে টপ মেডিকেল কলেজগুলোতে যায়।
কারণ ওরা একাডেমিকে ভালো পড়ছে, বেশি পড়ছে, তো ওদেরই তো যাওয়া উচিত, কারণ ওরা বেশি সময় দিছে। ইটস অল অ্যাবাউট পেশেন্স, ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস অ্যান্ড হার্ড ওয়ার্ক। একটা জিনিস বলে দিচ্ছে আমাদের ফিচারগুলো কী কী। আমাদের মেডিব্লাস্টে 100+ ডেইলি এক্সাম আছে, 10+ উইকলি এক্সাম আছে, 3টা মান্থলি এক্সাম, 8টা পেপার ফাইনাল, 5টা সাবজেক্ট ফাইনাল, আমাদের 10টা মডেল টেস্ট হবে। আমরা বোর্ড প্রশ্নে এক্সাম নিব, অনুশীলনী প্রশ্নে এক্সাম নিব, আমরা সকল বিষয়ের দাগানো বই দিব, পিডিএফ সাপোর্ট থাকবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম গ্রুপে আমাদের স্টুডেন্টরা আমাদের সাথে ডেইলি কানেক্টেড হচ্ছে। বিসিএস এবং চাকরি পরীক্ষার যে জিকে এবং ইংরেজি প্রশ্নে আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটে এটা আস্তে আস্তে করে ইনপুট করার চেষ্টা করছি, এগুলো সবগুলোর এক্সাম হবে। এছাড়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা চেষ্টা করবো যে একদম যখন লাস্ট মোমেন্টটা আসবে বা স্টুডেন্টরা আসলেই আমাদের একদম হাইয়েস্ট পিক অফ নার্ভ সেন্সেশনে চলে আসবে সামনে পরীক্ষা, আমরা 1-to-1 সেশনে যাব এবং এই মানে জেরিন তাসনিম এবং আমরা সহ এবং আমাদের সাথে সাজিদ আছে, আমরা একসাথে চেষ্টা করব যে তোমাদেরকে যেন একটা প্রপার গাইডলাইন দিতে পারি। আরেকটা কথা, আমাদের পরীক্ষা সকাল 10টায় শুরু হয়। সো তোমরা যারা মেডিব্লাস্ট 2.0-তে আছো এবং তোমরা যারা আসবা মেডিব্লাস্ট 2.0-তে, তোমরা মেন্টালি রেডি থাকবে আমাদের পরীক্ষাটা যেন সকাল 10টায় শুরু হচ্ছে। তুমি ডেইলি এই পরীক্ষাটা ঠিক 10টার সময় দিবা এবং ভালো মতো প্রিপারেশন নিয়ে দিবা। ব্রেনে এই সময়টা যেহেতু অ্যাক্টিভ আওয়ার থাকে, সো তোমরা পরীক্ষা যদি এই সময়টাতে দাও এবং ইউজ টু হও, এবং তোমার মেডিকেল অ্যাডমিশনটাও 10টায়, এক্স্যাক্টলি। সো যেহেতু মেডিকেল অ্যাডমিশনটাও 10টায়, সো তোমার মেন্টালি শুরু থেকে তুমি যখন নিজেকে প্রিপেয়ার করে রাখবে যে আমার প্রতিদিন 10টায় হয়, প্রতিদিন 10টা হয় পরীক্ষা, আমার ডেইলি এক্সাম হচ্ছে, আমার উইকলি হচ্ছে, আমার মডেল টেস্ট হচ্ছে, আমার অনুশীলনী প্রশ্ন হচ্ছে, আমাদের বোর্ড প্রশ্নের পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষাগুলোর রেজাল্ট যখন তোমরা জানবা এবং নিজেরা নিজেদের সাথে একটু যখন কমিউনিকেট করবা, আশা করি তখন মেডিকেল একটা আসন তোমার জন্য নির্ধারিত থাকবে। আল্লাহ পরিশ্রমীদেরকে কখনোই ফিরিয়ে দেয় না, প্রকৃতি পরিশ্রমীদেরকে কখনোই ফিরিয়ে দেয় না। ওর গল্প আজকে তোমরা শুনেছ। আমি চাই যে ওর মতন আরও অনেক স্টুডেন্ট যারা, আমি কোনো মানে র্যাঙ্কিং করছি না, মেডিকেলের প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে সেম। ঢাকা মেডিকেলে যে টপ করেছে, হ্যাঁ ও মানে মেডিকেলে যে টপ করেছে সেটা তো ঢাকা মেডিকেলে যাচ্ছে। সো ও পরিশ্রম করেছে, আলহামদুলিল্লাহ আল্লাহকে রেজাল্ট দিয়েছে, বাকিরাও তো পরিশ্রম করছে। সো সবাইকেই, এটা আমি র্যাঙ্ক করবো না, বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে সব ডক্টর আসলে যারা হবে আমাদের ভবিষ্যতে, এরা সবাই যেন আমাদের দেশকে সার্ভ করে। জেরিন, লাস্ট মোমেন্টে একদম তুমি মেডিব্লাস্ট নিয়ে, এফটি নিয়ে, আরেকটা কথা, তোমরা যারা আমাদের সাথে, প্লিজ 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 রিমেম্বার আমাদের ভার্সিটি অ্যাডমিশন কোর্স যেটা আমরা মিশন ঢাবি চালাচ্ছি, তোমরা অলরেডি জানো আমাদের মিশন ঢাবিতে 1000 স্টুডেন্ট ওয়েবসাইটে এনরোল করেছে এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা 85 ক্লাসেস, মিশন ঢাবিতে আমাদের 7 জন টিচার কাজ করতেছেন এবং 7 জন টিচারের প্রত্যেকে ডেডিকেটেডলি যে ক্লাস করাচ্ছেন। আমার মনে হয় যে এই কোর্সটা একদম ফ্রি কোর্স, মিশন ঢাবি ফ্রি কোর্স। মিশন ঢাবির কোর্সের লিঙ্কটা নিচে আমি দিয়ে দিলাম। তোমরা যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছো, তোমরা মিশন ঢাবির ক্লাসগুলো করার পর যদি তোমাদের কাছে কখনো মনে হয় যে ইটস নট ওয়ার্থ ইট, আমাদেরকে জানাইও। আমরা 2টা কোর্স এইচএসসি 25 এবং 26কে প্রপারলি দিতে চাই, মেডিব্লাস্ট 2.0 অ্যান্ড মিশন ঢাবি। মেডিব্লাস্ট 2.0 ইজ অনলি দ্য এক্সাম ব্যাচ that we are providing to you. সো আমি ফিচারগুলো নিচে দিয়ে দিলাম। আমরা আমাদের কথা রাখার চেষ্টা করব এবং শেষ করবে আমাদের আজকে জেরিন তাসনিম, প্লিজ। আচ্ছা স্যার, আমি যদি বলতে চাই তাহলে আমি সবাইকে বলবো যে মেডিব্লাস্ট 2.0-তে আমরা যথেষ্ট চেষ্টা করতেছি সবার ইচ্ছা মতো বা এক্সপেকটেশন অনুযায়ী সার্ভিস প্রোভাইড করার। এখানে আমরা চেষ্টা করছি যে 60% কোয়েশ্চেন মোটামুটি সবাই পারবে এবং 40% কোয়েশ্চেন যাতে ব্রেন স্টর্মিং হয়, তারা যাতে নিজের ব্রেইনটাকে ইউজ করে এক্সামগুলো দেয়। এবং আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে প্রত্যেকটা প্রশ্নের যেন সঠিক এক্সপ্লেনেশন তাদের কাছে থাকে। এবং আরেকটা কোয়েশ্চেন আমরা পেয়েছিলাম, আমাদেরকে বলেছিল যে আমরা যেন কোত্থেকে প্রশ্ন করতেছি এটা তাদেরকে বলে দিই। আসলে টিচার যখন প্রশ্ন করে তখন কিন্তু সে নিজেও জানে না কোত্থেকে প্রশ্ন করতেছে। সো আমি সাজেস্ট করব যদি সে মূল বই পড়ে তাহলে অবশ্যই এটা পেয়ে যাবে। এটার সোর্সটা আসলে সবসময় প্রোভাইড করা সম্ভব হয় না, বাকি সব কিছুই আমরা প্রোভাইড করব। এবং কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে জানাবে এবং আমরা অবশ্যই তাদের সাথে বসে সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। এবং সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য জানানো হচ্ছে। থ্যাংক ইউ। আর আজকে আমাদের রাত 10টায়
মিশন আমাদের হচ্ছে মিশন ঢাবির কোর্স তো একদম ফ্রি, এটা নিয়ে কোনো কথা নাই। আর মেডিব্লাস্টের কোর্স ফি 399 টাকা, ইটস এ মিনিমাম একটা কস্ট। আমি তোমাদের প্রত্যেককে চাই, তোমরা যারা দেখছো প্লিজ জয়েন উইথ আস, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনিথিং ইন ইউর মাইন্ড টু গেট এনি হেল্প, প্লিজ লেট আস নো, উই উইল বি ইউর হেল্পিং হ্যান্ড টিল দ্যাট ডে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, বাই বাই।